আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপাকে পড়েছে শিল্প কারখানার মালিকরা। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে ভারী ও রপ্তানিমুখী খাত তৈরি পোশাক, স্টিল রিরোলিং এবং পেপার মিলসগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের শিপমেন্ট নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্ট। জুলাই মাস জুড়ে গ্যাসের চাপ কম ও লোডশেডিংয়ের কারণে কারখানার চাকা সচল রাখতে হিমশিম খাচ্ছেন শিল্প উদ্যোক্তারা। ফলে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত চরম সংকটে পড়েছে। ডাইং, প্রিন্টিং ও ওয়াশিং কারখানাগুলোতে গ্যাসের নির্ধারিত চাপ না থাকায় আটকে থাকছে কাপড় প্রক্রিয়াজাতকরণের কাজ। এ অবস্থায় নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে শিপমেন্ট নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এইটা আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের অনেকের রপ্তানি আদেশ বাতিল হওয়ার পর্যায়ে হয়েছে। অনেকের রপ্তানি উৎপাদনের পরে সেই পণ্য বিলম্বিত হওয়ার কারণে এয়ার করতে হচ্ছে, যেটা অনেক বড় একটা আর্থিক ক্ষতির মধ্যে পড়বে পোশাক শিল্প। এই সরকারের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রী এবং সরকার সর্বাত্মক চেষ্টা করছেন যত দ্রুত এই কুতুবদিয়ার এই টার্মিনালটা রিপেয়ার করা যায়, এবং আশা করতেছি আমরা আগামী কয়েকদিনের মধ্যেই প্রাথমিকভাবে একটা পরিস্থিতির উন্নতি হবে। নির্মাণ ও অবকাঠামোগত খাতের মেরুদণ্ড হিসেবে পরিচিত স্টিল ও রিরোলিং মিলস খাতটিরও একই অবস্থা। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় রিহিটিং ফার্নেস এবং রিরোলিং মিলগুলোর বাড়ি মেশিন পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। 14 টাকা থেকে 34 টাকা হলো পার ইউনিট। তখন আমাদের সাথে বিগত সরকার এই প্রতিশ্রুতি দিয়ে গ্যাসের দাম বাড়াইছিল, কিন্তু এখন তো আমরা আরো ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছি যে এইটা আমাদের মিল ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি যে সরকার খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবে এবং আমাদের মিল ফ্যাক্টরিগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। শিল্প কারখানাগুলো বন্ধ হলে লাখো শ্রমিকের বেকার হয়ে পড়ার শঙ্কার পাশাপাশি থমকে যাবে দেশের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি। গ্যাস সংকটের কবল থেকে শিল্প কারখানা বাঁচাতে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে গ্যাস সংকট। দর্শক এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ। রফিক, রাজধানীতে গ্যাস পাম্পগুলোতে ভোগান্তি কেমন দেখছেন, কি বলছেন চালক ও গ্যাস পাম্পের মালিকরা, বিস্তারিত জানাবেন আমাদের। জেরিন, আপনাকে ধন্যবাদ। জেরিন, এই মুহূর্তে আমি রয়েছি মহাখালীর একটি ফিলিং স্টেশন থেকে আপনি যতটুকু আপনাকে জানাতে পারি যে আসলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে দীর্ঘ আসলে গাড়ির লাইন, এই লাইনটিতে আমরা দেখলাম যে চালকরা আছেন তাদের যে দীর্ঘশ্বাস সেটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে প্রায় 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আসলে গ্যাস নিতে হচ্ছে। আমরা এখানে যারা পাম্প মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন যে গ্যাসের চাপ খুবই কম। যেমন এই ফিলিং স্টেশনের কথা যদি বলি, এখানে প্রায় 3টি নজেল রয়েছে, তবে গ্যাসের চাপ কম থাকার কারণে আসলে 2টি নজেল বন্ধ রেখে একটি নজেলে আসলে কিন্তু তারা গ্যাস সরবরাহ করছেন, যাতে করে কিছুটা চাপ বাড়ে। আমরা আসলে এখানে একজন কর্তৃপক্ষ রয়েছেন, কর্তৃপক্ষের একজনের সঙ্গে কথা বলতে চাই এই পাম্পের। একটু জানাবেন ভাই যে আসলে এই মুহূর্তে কি অবস্থা, চাপ কেমন, আর আপনারা কতটুকু সরবরাহ করতে পারছেন আপনাদের যারা গ্রাহক রয়েছে তাদেরকে? আজকে তো শুক্রবার, আজকে বন্ধর দিন, তো ওই তুলনায় একটু আছে, ঝামেলা কম আছে, গাড়ির লাইনটা একটু কম। তো শুক্রবার ছাড়া দীর্ঘ লাইনে গ্যাসের চাপ কম, যার কারণে অনেক সময় লাগতেছে। আর আমাদের যে পাম্পে যে পরিমাণ চাহিদা বা যে পরিমাণ পাওয়ার কথা তা 4 ভাগের 1 ভাগ পাচ্ছি না আমরা, যার কারণে সময় ব্যাহত হচ্ছে। আর এতে ড্রাইভার ভাইদের অনেক ভোগান্তি হচ্ছে। তা আমরা চাই একটা সমাধান, ড্রাইভার মালিক বা ড্রাইভার ভাইরা যারা আছে সবার মনে মধ্যে স্বস্তি ফিরে আসুক। আর আমাদের অনেক কস্টিং যে আসছিল, আগে যেটা ছিল এখন সেমটাই আছে, সেই তুলনায় আমাদের সেল হচ্ছে না। আর সেল না হওয়ার কারণে আমাদের মালিক পক্ষ অনেক ভোগান্তির মধ্যে আছে। তো এর একটা সমাধান হওয়া উচিত।
ধন্যবাদ আপনাকে। জেরিন, আপনি কিন্তু শুনছিলেন তারা কিন্তু জানাচ্ছেন যে আগে যে সেল হতো সেই সেলটি কমে এসেছে, কারণ যেহেতু চাপ কম, সেই চাপের কমের কারণে কিন্তু আসলে গাড়ি আসছে পর্যাপ্ত, কিন্তু আসলে পর্যাপ্ত যেহেতু গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, সে কারণে কিন্তু তাদের আসলে সেল কমে গেছে, যে কারণে বাড়তি খরচ গুনতে হচ্ছে। আর যারা চালক রয়েছেন তারা আসলে জানাচ্ছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হোক। তবে সরকারের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে, যেহেতু মহেশখালীর যে এলএনজি টার্মিনাল রয়েছে ভাসমান, সেই টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে কিছুটা ব্যাঘাত ঘটেছে এবং সেই ত্রুটি মেরামতের কাজ চলছে। হয়তো আগামী সপ্তাহ নাগাদ হয়তো একটা সুসংবাদ আসতে পারে, বা সরকার জানিয়েছেন যে সপ্তাহখানেক পরে অবস্থার কিছুটা উন্নতি হবে। জেরিন, ধন্যবাদ আপনাকে রফিক। শুনছিলাম রাজধানীর ফিলিং স্টেশনগুলোর গ্যাস সংকটের কথা। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক বাসায় গ্যাসের চুলা জ্বলছেই না কিছুদিন ধরে। দর্শক, এই বিষয়ে আরো জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, বাসাবাড়িতে গ্যাসের ভোগান্তি কেমন দেখছেন, কি বলছেন গ্রাহকেরা, আমাদের জানাবেন। জেরিন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর রামপুরা এলাকা। আপনি জানেন রাজধানীর রামপুরা একটি ঘনবসতিপূর্ণ এবং একটি পুরনো এলাকা। একই সঙ্গে আমি এর আগে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি, মালিবাগ, এর আশপাশের এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরেছি, খোঁজখবর নিয়েছি এবং ঘুরেছি রাজধানীর অন্যান্য এলাকায়, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে যে রান্নার কাজে ব্যবহৃত যে গ্যাস পাইপলাইনের সেখানে তীব্র সংকট দেখা দিয়েছে, যে কারণে যারা বাসাবাড়ির যে খাবার তৈরির কাজে গৃহিণীদের অনেক ধরনের ঝক্কি পোহাতে হচ্ছে। আমরা রামপুরে যে বাসাটিতে এসেছি, এখানে এসে একজন গৃহিণীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব কিভাবে সামলাচ্ছেন এই পরিস্থিতি, কিভাবে হচ্ছে, কি হচ্ছে। আমরা আজকে বিগত 15 বছর ধরে এই বাসায় থাকি। এই বাসাতে এই পর্যন্ত আমরা গ্যাসের সংকট পাই নাই। এই বছরে আমরা গ্যাসের সংকট পাইতেছি। আমাদের বাসায় একেবারেই গ্যাস থাকে না, রান্না বান্না করতে অনেক কষ্ট হয় এবং নামাজ কালাম পড়া যায় না, করা যায় না। রান্নার কাজে সব কিছু নিয়ে বসি, রান্না করতে পারি না। এখন বিকল্প ব্যবস্থা আমার ওভেন আর নিয়ে বসি, ওই ইলেকট্রিক চুলা, অনেক কষ্ট হয়। এমনিতে আপনার এইখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য আসলে কতদিন ধরে এই পরিস্থিতির শিকার হচ্ছেন, এবং গ্যাস যা আসে তা দিয়ে আপনার রান্না চলে, নাকি এই বিকল্প যে এইগুলোতেই রান্না করতে হয় নিয়মিত? না, আমার আর চলে না, আমি এই ইলেকট্রিক চুলাই রান্না করি, ইলেকট্রিক চুলাই রান্না করতে হয়। জি, যেমনটা শুনছিলেন এখানের একজন গৃহিণী বলছিলেন যে তার দুর্ভোগের কথা। আমরা এমন চিত্র সর্বত্রই দেখে এসেছি যেখানে ইন্ডাকশন চুলা, ইলেকট্রিক চুলা, রাইস কুকার বা কারি কুকারের মতো ইলেকট্রিক চুলাগুলোর ব্যবহার করছেন কোথাও আবার সে ব্যবস্থাও নেই। দেখেছি কোথাও এই বাসাবাড়ির মধ্যেই কেউ লাকড়ির চুলাও ব্যবহারের চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে মিটি করে খুব সামান্য পরিমাণে গ্যাস কোথাও জ্বলছে, এবং গৃহিণীরা যে অভিযোগ করছেন যে রাত গভীরে যখন গ্যাস আসে, রাত 3টা-4টার দিকে, তখন তারা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে যখন গ্যাসের জন্য চুলার কাছে যান, রান্না চুলায় বসিয়ে দেওয়ার পরেই পরক্ষণে দেখা যায় ওই অবস্থায় গ্যাস বন্ধ হয়ে যায়। তখন আসলে বিকল্প রান্নার ব্যবস্থাও করা যায় না। অনেক ক্ষেত্রে মানুষ দোকানপাট থেকে, রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছেন, অনেক ক্ষেত্রে তারা ফাস্টফুড খাচ্ছেন বা আশপাশ থেকে বিস্কিট বেকারি দিয়ে সাময়িক চাহিদা মেটাচ্ছেন। এক ধরনের দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে বাসাবাড়িগুলোতে, এবং আমরা সর্বত্রই মোটামুটি নির্দিষ্ট কিছু এলাকা বাদে এবং যারা এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তারা বাদে সবাই এই সংকটের মুখোমুখি। ভুক্তভোগী সবাই আসলে দাবি করছেন সরকার দ্রুত সময়ের মধ্যে পাইপলাইনের এই গ্যাস সরবরাহের মাধ্যমে আর বাসাবাড়ির যে মানুষের দৈনন্দিন চাহিদা, যেটাকে বলা হয় যে মানুষের মৌলিক চাহিদা খাদ্য, সেই খাদ্যের মৌলিক চাহিদা পূরণে সরকার রান্নার কাজে সহায়তার জন্য দ্রুতই এই গ্যাস লাইনগুলোতে, পাইপলাইনগুলোতে গ্যাস দিয়ে তাদের রান্নার কাজ স্বাভাবিক করবেন এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবেন। জেরিন, রাজধানীর আবাসিক এলাকার গ্যাসের সার্বিক পরিস্থিতি ছিল আমার কাছে এই। ধন্যবাদ আপনাকে মারুফ। হাম পরবর্তী জটিলতা নিয়ে যে শিশুরা আসছেন তাদের বেশিরভাগই তীব্র শ্বাসকষ্টের জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন
বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার আতিকুল ইসলাম। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুদের লাংস টিস্যু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে হাম ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত 1005 জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 3 জনের আর আক্রান্ত 467 জন। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। জি জেরিন, সারা দেশের মতো আমার ময়মনসিংহ হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত। গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই হাম ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে। গত 24 ঘন্টায় হামে নতুন করে ভর্তি হয়েছে 20 জন, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 87 জন। আর ডেঙ্গুতে ভর্তি হয়েছে 18 জন, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 54 জন। ডেঙ্গুর রোগী দিন দিন বাড়ছে, হাম কিছুটা কমলেও ডেঙ্গুর রোগী দিন দিন বেড়েই যাচ্ছে এবং চিকিৎসকরা বলছে সচেতনতার অভাবে এই দুটোরই সমস্যা তৈরি হচ্ছে। হাম এবং ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। এই 1000 শয্যার হাসপাতালে রোগী সেবা দিতে হয় 3000-4000, অর্থাৎ চিকিৎসা উপকরণগুলো স্বল্প হয়ে যায় এবং সেই সক্ষমতা থেকে চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। আরেকটি কথা বলে রাখি, হামের শুরু থেকে অর্থাৎ 17 মার্চ থেকে, এবছর 17 মার্চ থেকে হামের শুরু থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ এর কথা বলছিল চিকিৎসকরা এবং এটির স্বল্পতা এখনো রয়েছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে ওই পেডিয়াট্রিক আইসিইউ স্থাপন করা যায়নি। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাদ্দ পেলেই এই সুবিধাটি এখানে চলে আসবে। তারপরও চিকিৎসকরা বিকল্প পদ্ধতিতে বাবল সিটার দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। জেরিন, ধন্যবাদ মোস্তফা। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে হজ মেলা। আজ এই কার্যক্রমের দ্বিতীয় দিন। দর্শক, মেলার খবর জানাতে এই মুহূর্তে সঙ্গে আছেন সহকর্মী আহমেদ অনিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনিক, দ্বিতীয় দিনের হজ মেলায় কেমন দেখছেন আগ্রহী দর্শনার্থীদের উপস্থিতি, আমাদের জানাবেন। জেরিন, আজকে হজ এবং উমরা মেলার দ্বিতীয় দিন চলছে। 3 দিনব্যাপী হজ মেলার আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই যারা গ্রাহক দর্শনার্থী বা হজে যেতে ইচ্ছুক বা উমরায় যেতে ইচ্ছুক তারা কিন্তু এই মেলায় আসছেন এবং বিভিন্ন যে প্যাকেজ আছে বিভিন্ন এজেন্সির, সেই এজেন্সির প্যাকেজগুলো তারা দেখছেন। এবার হজ মেলার যে আমরা যতটুকু জানতে পেরেছি, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 5,05,000 টাকায় হজে যেতে পারবেন এবং বেসরকারি যেই হজের সর্বনিম্ন প্যাকেজ তা আছে 5,13,000 টাকার মতো এবং সর্বোচ্চ আমরা 20 লাখ পর্যন্ত দেখেছি যে 20 লাখ টাকার প্যাকেজও আছে। এখানে আসলে প্যাকেজের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সুযোগ সুবিধা, মক্কার যেই প্রধান জায়গা, মক্কা থেকে যত কম দূরত্বে থাকা যায় বা হোটেল বা যেখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছুর উপরে আসলে এখানকার এই প্যাকেজের মূল্যগুলো নির্ভর করে এবং হজের যারা এজেন্সি আছে হাবের উদ্যোগে এই মেলা হচ্ছে এবং হাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এবার হজ বা উমরায় যেতে চায় তারা যেন সরকারি নিবন্ধিত যেসব হজ এজেন্সি আসে সেই এজেন্সির মাধ্যমে যাতে তারা যায়। কারণ এর আগে যারা অনেকেই প্রতারিত হন হজে গিয়ে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে টাকা দিয়েও তারা যেতে পারছেন না। তো এই বিষয়গুলো যাতে সতর্ক থাকার জন্য হাবের পক্ষ থেকে বলা হচ্ছে। হাবের এখানে সভাপতি আছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাচ্ছি, ওনার সাথে একটু কথা বলতে চাই আমরা। হাবের যেসব সুযোগ সুবিধা আছে এবং কতগুলো আসলে হাব এজেন্সি আছে এই বিষয়গুলো আমরা এবার একটু জানতে চাচ্ছি ওনার কাছে। এবারে যেই মেলা উমরা হজ মেলা, এবার কতগুলো এজেন্সি আপনাদের এখানে অংশগ্রহণ নিয়েছে এবং মেলা উপলক্ষে গ্রাহকদের জন্য বা যারা হজে যেতে ইচ্ছুক তাদের জন্য কি কি সুবিধা দিচ্ছেন বা ছাড় দিচ্ছেন? এখানে আমাদের টোটাল 167টা এজেন্সি এখানে অংশগ্রহণ করেছে। এই ছাড়াও আমাদের অনেক ব্যাংক, তারপরে এয়ারলাইন্স, তারপরে অনেক প্রতিষ্ঠান আমাদেরকে স্পন্সর করেছে। যেমন আমার সৌদি এয়ারলাইন্স, প্লাইনাস, তারপর ইউএস বাংলা, তারপরে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইবিএল। গত বছরের তুলনায় এবার কি প্যাকেজগুলোর মূল্য কিছুটা কম নাকি বেড়েছে? অলমোস্ট সেম।
আগের মতো যেমন গত বছরের বিমান ভাড়াটা একটু কম ছিল, বেশি ছিল, এবার আমরা 24,000 টাকা কমাই দিছি। কিন্তু সৌদি আরবের পার্টে ওইখানকার মোয়াল্লেম ফি, নানান ধরনের খাওয়া দাওয়া, তারপর থাকা, আবাসন, এগুলোতে বেড়ে গেছে। মেলায় কি ছাড় পাচ্ছেন? মেলায় আমরা তো ছাড় পাই না, ছাড় পাবো আমাদের গ্রাহকরা কি দিচ্ছে? গ্রাহকরা। তো গ্রাহকরা কোনো ছাড় দেয় না, ছাড় তো আমরা দিই। হ্যাঁ হ্যাঁ। আমরা মানে একদম সাশ্রয়ী মূল্যে আমরা এইভাবে কাজটা করতেছি। আমাদের 4-5 হাজার টাকা তো থাকবে, এইভাবে আমরা আর বাকি টাকাটা আমরা ছাড় দিচ্ছি। ধন্যবাদ। জেরিন শুনছিলেন যে মেলা উপলক্ষে আসলে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে এবং মেলার পরেও হয়তো বা কিছুদিন এই ছাড়গুলো যে এজেন্সিগুলো আছে, সরকারি নিবন্ধিত যেসব এজেন্সি, সেখানে পাওয়া যাবে। তো জেরিন, আমরা আছি, তথ্য সংগ্রহ করছি, মেলায় বিভিন্ন দর্শনার্থীর সাথে কথাও বলছি। পরবর্তীতে আমরা আবারও সংযুক্ত হয়ে মেলা সর্বশেষ যে তথ্য আছে তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ অনিক আপনাকে। এবার বাজার দর। বর্ষা আসলেই টানা বৃষ্টি, বন্যা সহ নানা অজুহাতে অস্থিরতা বেড়ে যায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বিক্রেতারা সবচেয়ে বেশি বাড়তি দাম হাঁকছেন কাঁচামরিচে। মাছের বাজারেও স্বস্তি মিলছে না মানুষের। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার। বাজার ঘুরে রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে গত 2 সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। কেজি প্রতি পণ্যটি বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকায়। পেঁয়াজের দামও বাড়তি। 2 থেকে 3টি সবজি ছাড়া প্রায় সব সবজির কেজি এখন সেঞ্চুরি হাঁকাচ্ছে। কাঁচামরিচ 400 টাকা কেজি, আর বেগুন হচ্ছে আপনার 180 টাকা কেজি, লাম্বাটা হয়েছে 140 টাকা কেজি। আর আপনার দুন্দুল, ঝিঙ্গে, এগুলোর দাম কমছে। এগুলো আপনার 100 টাকা 120 টাকা কেজি ছিল, এখন দাম কমছে। পেঁয়াজের দাম আজকে 4-5 দিন ধরে 60 টাকা হয়েছে আর কি। আগে ছিল 45-50 টাকা, এখন হয়েছে 60 টাকা আর কি। সংসারের যত যাবতীয় খরচ করে তারপরে বাজার ঘাট এগুলো করে তো একটু যারা অল্প আয়ের তাদের তো একটু কষ্টই হয়। মাছের দামও তুলনামূলক বেশি। দেশি মাছের কেজি মিলছে না 1000 টাকার কমে। চিংড়ি, ইলিশের দাম আকাশ ছোঁয়া। বোয়াল মাছ 600, কোরাল মাছ 1100, কাতল মাছ 450, পাবদা 400, মলাই মাছ 700 টাকা কেজি, বাইক মাছ 1200 টাকা কেজি, চিংড়ি মাছ 750 টাকা কেজি। ধরেন আমরা আগে 1100-তে পাইতাম, 1200-তে, এখন এটা 1300 দিতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এবারে 100 টাকার মতো হয়তো বা কেজি প্রতি এরকম একটা বেশি। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। ব্রয়লার মুরগির দামও চড়া। ফলে বাজারে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। ব্রয়লার মুরগি 190-80 ছিল, এখন কেজিতে 10-15 টাকা বাইরে গেছে, এখন 200-210 বেচা হয়। আর সোনালির আগের দামই আছে 350-340 এরকম দাম বিক্রি হইতেছে। আমাদের সবার মানে যে সরকারি আসুক, সাফারার আমাদের হইতে হয়, ঠিক আছে? জিনিসপত্র মানে আমার মনে হয় যারা পলিসি মেকিং এ আছে এরা কেউ বাজার করে না। সরকারের সদিচ্ছা ছাড়া বাজারে দাম সহনীয় করা সম্ভব নয় বলে মন্তব্য সাধারণ মানুষের। দ্রুত মনিটরিং সেল গঠন করে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম। হাসিব, বর্ষায় বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এবং রাজধানী ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার দূরত্বে এই জেলার অবস্থান। তো এই দূরত্বের কারণে কিন্তু কিছু কিছু পণ্যের ক্ষেত্রে পঞ্চগড়ের মানুষকে উচ্চ মূল্য গুনতে হয়। অপরদিকে কাঁচা মাল যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা সুবিধা পেয়ে থাকে পঞ্চগড়ের মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার প্রধান যে কাঁচা বাজার আড়ত। এখানে কিন্তু সকাল থেকে শুরু করে এখন দুপুর 12টা পর্যন্ত কিন্তু পাইকারি দরে কাঁচামাল বিক্রি হয়েছে এবং খুচরা দরে এখন বিক্রি হচ্ছে। এবং এখান থেকে কিন্তু জেলার অন্যান্য হাট বাজারগুলোতে কিন্তু কাঁচামাল চলে যাচ্ছে। তো এই জেলা যেহেতু কৃষিতে স্বয়ংসম্পন্ন, অন্যান্য কৃষি পণ্যের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর শাকসবজি উৎপাদিত হয় এবং এই শাকসবজি কিন্তু বিশেষ করে আমি যদি বলি লাউ, শসা, কুমড়া, পটল, করলা, টমেটো
এই জাতীয় পণ্য কিন্তু এখানকার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলায় সরবরাহ হয়ে থাকে। তো যেহেতু বর্তমানে বর্ষা মৌসুম এবং সবজির জমিগুলোতে পানি জমার কারণে কিন্তু এখানকার সবজির গাছগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ কারণে কিন্তু বলা যায় যে পণ্যের মূল্য কিছুটা বেশি। তারপরেও রাজধানী ঢাকার সাথে তুলনা করলে কিন্তু এটার প্রায় অর্ধেক বলা যায়। তো এই মুহূর্তে আজকের দিনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে উচ্চ মূল্যের কারণে যে কাঁচামরিচ কিন্তু পঞ্চগড়ে 280 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরপরে রয়েছে কিন্তু করলা 80 থেকে 90 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, বেগুন 60 থেকে 70 টাকা। এছাড়া অন্যান্য যে সমস্ত কাঁচা বাজার রয়েছে শাকসবজি সহ, যেমন ধরেন যে আপনার পেঁপে, শসা, এগুলো কিন্তু 20 থেকে 30 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে সবজির বাইরে আমরা যদি দেখি, আমরা পঞ্চগড়ে কিন্তু যে গ্রীষ্মকালীন হাইব্রিড যে টমেটো, এটা কিন্তু পঞ্চগড়ে সর্বোচ্চ বা সর্বাধিক উৎপাদিত হয় এবং পঞ্চগড়ের চাহিদা মিটিয়ে এটা কিন্তু রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু এটি পৌঁছে যায়। তো সবজির পাশাপাশি আমরা যেটা দেখছি যে মাছ, কার্প জাতীয় মাছ এবং মৃগেল রুই কাতলা মাছ কিন্তু 350 থেকে 400 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে যে মধ্যবিত্তের যে পুষ্টির প্রধান উৎস, আমিষের প্রধান উৎস, সেই ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজি প্রতি বেড়েছে। প্রতি কেজি 20 টাকা বেড়ে 170 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে সোনালী মুরগিও কিন্তু 300 টাকা থেকে 20 টাকা বেড়ে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। জেরিন। হাসিবুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ে চলছে জাতীয় বৃক্ষ মেলা। দর্শক, সেখান থেকে আরো তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী FM বাইজিদ। বাইজিদ, এবারের মেলায় কত ধরনের গাছ স্থান পেয়েছে? ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনারা জানেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন, আজকে কিন্তু বৃক্ষ মেলায় বেশ ভালোই মানুষজন হয়েছে এবং আপনারা জানেন যে আজকে 20তম দিন মেলার চলছে আর আগামী মাসের 9 তারিখ পর্যন্ত মেলাটি চলবে। তো সর্বোপরি সিজনাল ভেদে যে সময়টা মেলা তৈরি শুরু হয়েছে সেই হিসেবে বর্ষা পুরা ভরা মরশুমে, যার জন্য মানুষ কিন্তু উপযোগী মনে করছে সবচেয়ে বেশি ফলের গাছ বা ফুলের গাছ লাগানোর জন্য, সেজন্য কিন্তু মেলায় প্রচুর ভিড় করছে। আমি এখন যে নার্সারিতে আছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা হরেক রকমের ফলের এবং ফুলের গাছের সমারোহ এবং বিপুল পরিমাণে যে দেশি বিদেশি গাছ তারা কিন্তু নিয়ে এসেছেন এবং সবচেয়ে বেশি নার্সারি কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে বিদেশি ফলগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আপেল, রঙ্গান, তারপর হচ্ছে যে জাপানি, থাইল্যান্ড, মালয়েশিয়ান বিভিন্ন দেশের ফল তারা কিন্তু নিয়ে এসেছেন। এছাড়া আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, এখন যে স্টলটির সামনে আছে সিলেটের থেকে কিছু নার্সারি এসেছে, তারা একদম রেয়ার প্রজাতির আমেরিকার থেকে পর্যন্ত গাছ নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের, যেগুলি কেনার জন্য মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং অনেকেই বলছেন যে অনলাইনে বিক্রি বেশি হওয়ার কারণে এখন মেলার দিকে তুলনামূলক চাহিদা কম, তারপরও মানুষ দেখে দেখে ফল নেওয়ার জন্য মানুষ কিন্তু খুব আগ্রহ নিয়ে এসেছেন। অনেকেই আছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এসেছেন, যে পরিবার সন্তান সহ সবাই দেখার জন্য, শুধুমাত্র গাছ দেখার জন্যই না, কেনার জন্যই না, সবাই কিন্তু গাছ কেনার জন্য শুধু না, দেখার জন্য এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তো এছাড়া আরেকটি বিষয় যেটা বলতে চাই যে এবছর কিছু নার্সারি মালিক যারা আছেন, যারা গাছ নিয়ে মূলত শুধু নার্সারি না, তারা গবেষণাও করেন, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সাইট্রাস ফলগুলি আছে, বিশেষ করে কমলা বা মালটা, এটার বাংলাদেশে বিপুল একটা চাহিদা আছে, যেটা আমদানি হয়। এটা যদি বছর শেষে ডিসেম্বরের দিকে একটা মেলা করা হয় এবং এইভাবে বড় ধরনের, তাহলে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বিপুল পরিমাণ কিন্তু বাংলাদেশের রপ্তানি নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা সম্ভব হতে পারে। তো মেলা থেকে কিন্তু যে বিষয়টি সর্বোপরি বলা যায়, এবছর বিক্রি কিন্তু তুলনামূলক ভালো। এখানে বিশেষ করে 200-300 টাকা থেকে একটি গাছের দাম 60-70 হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন প্রজাতির গাছের দাম। তো মেলা জমে উঠেছে, আর কেউ সামনে আরো ভালো জমবে এমনটাই প্রত্যাশা সবার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মেলা থেকে। বাইজিদ, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় 3 জন নিহত সহ অন্তত 17 জন আহত হয়। পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন,
ঢাকা থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ 3 জন নিহত হয়। আহত হয় অন্তত 16 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জিটিভির মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।